প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। বিষয়টির নাম হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এটার বিষয় কোড হচ্ছে 66711। এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোডের, অর্থাৎ এখানে যদি 667 থাকে এইটুকু দ্বারা বোঝা যায় আমাদের টেকনোলজি কোড। এই এখানে টেকনোলজি কোড দ্বারা বোঝাচ্ছে যেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট। অন্যান্য ডিপার্টমেন্টেও পড়ে থাকে, সকল ডিপার্টমেন্টকে পড়তে হয় না। এর পূর্ণ মান হচ্ছে আমাদের 200। এখানে একটা জিনিস দেখেছি, টিপিসি। এটা তোমাদের সিলেবাসে লেখা থাকবে। টি দ্বারা বোঝাচ্ছে থিওরি, পি দ্বারা বোঝাচ্ছে প্র্যাকটিক্যাল, সি দ্বারা বোঝাচ্ছে ক্রেডিট। অর্থাৎ আমাদের সপ্তাহে থিওরি ক্লাস হবে 3 পিরিয়ডের, সেটা আমরা 40 মিনিট 45 মিনিট কর্তৃপক্ষ যে ডিউরেশনটা দিয়ে দিবে সেই ডিউরেশনে 3 পিরিয়ড হবে সপ্তাহে। আর প্র্যাকটিক্যাল 3 পিরিয়ড, কিন্তু 3 পিরিয়ড মিলে হবে সপ্তাহে একটা, অর্থাৎ 3টে পিরিয়ড একসঙ্গে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব, সপ্তাহে হবে একটা। আর ক্রেডিট হচ্ছে 4 অর্থাৎ 1 ক্রেডিট সমান 50, তাহলে 4 ক্রেডিট এখানে 200। এই 200 মার্কের ভিতরে আমাদেরকে দুইটা ভাগ হবে, একটা হবে প্র্যাকটিক্যাল আর একটা হবে কন্টিনিউয়াস। একটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হবে দুই প্রকার, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, একটা প্র্যাকটিক্যাল ফাইনাল। আর থিওরি অনুরূপ একটা হবে প্র্যাকটিক্যাল ফাইনাল, একটা হবে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস দ্বারা বোঝাচ্ছে যেটা তোমরা পুরো সেমিস্টারে তোমাদের কার্যক্রম, অ্যাসাইনমেন্ট, তারপরে যেগুলো কাজ করতে দেওয়া হবে সেগুলো যথাযথভাবে করতে পারলে তুমি হচ্ছে কন্টিনিউয়াসগুলো ফুল মার্ক পাবে। তা আমি একটু ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দেই। আমাদের এখানে আমাদের এই টোটাল 200 মার্কের ভিতরে থিওরি হবে হচ্ছে তোমার 150 আর প্র্যাকটিক্যাল হবে হচ্ছে 50। এই প্র্যাকটিক্যাল আবার দুভাগ হবে, একটা হবে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, একটা হবে প্র্যাকটিক্যাল ফাইনাল, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস পিসি আর পিএফ। এটা হবে 25, এটা হবে 25। এই কন্টিনিউয়াসটা নির্ভর করবে তোমাদের পুরো সেমিস্টারে যতগুলো ক্লাস হবে, যতগুলো প্র্যাকটিক্যাল করব, তার উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এই সব কিছু মিলে আমরা এই 25 দেব। আর এই পিএফ, এই 25টা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল, অর্থাৎ সেমিস্টার শেষে আমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 25 মার্কের, সেটাকে আমরা বলছি প্র্যাকটিক্যাল ফাইনাল বা সংক্ষেপে পিএফ। আর থাকলো আমাদের হচ্ছে 150। এই 150-এর ভিতরে আমাদের থিওরি কন্টিনিউয়াস এবং থিওরি ফাইনাল, এটা হবে 90 আর এটা হবে, তাহলে থাকলো কত, 90 আর এখানে থাকলো হচ্ছে 60। 60-এর ভিতরে আমাদের একটা থাকবে মিড, আরটা হবে আমাদের পুরো সেমিস্টারের যে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এগুলো। তাহলে এই থিওরি ফাইনালটা হচ্ছে আমাদের সেমিস্টার শেষে বোর্ড কর্তৃপক্ষের নির্ধারিত ডেটে আমরা প্রশ্নপত্র প্রণয়ন করে নির্দিষ্ট সিটে বসে বসে নির্দিষ্ট কক্ষে আমরা যে পরীক্ষাটা দেই সেইটা হচ্ছে এটা 90, তোমরা যেটা এসএসসিতে দিয়ে এসেছো। আর এই 60টা হবে হচ্ছে এই প্র্যাকটিসির মতোই পুরো সেমিস্টারে আমরা যে কাজগুলো দিব তার উপর বেসিস করে, তার ভিতরে চলে যাবে হচ্ছে মিড টার্মে কিছু যাবে, আর হবে ক্লাস টেস্ট। অর্থাৎ আমরা যখন ক্লাস টেস্ট নেব, কুইজ টেস্ট নেব, বাড়ির কাজ দিব, এই সবগুলো জমা হয়ে এই মার্কটা জমা হবে। তাহলে তোমাদের ফাইনালি পরীক্ষা দিতে হচ্ছে এই 90 আর এই 25। আর এই পিসি এবং টিসি এটা নির্ভর করছে তোমাদের পুরো সেমিস্টারে তোমাদের অ্যাটিটিউডের উপর, পড়াশোনার উপর। অর্থাৎ এই জন্য আমরা এখানে কারিগরি সিস্টেমে বলে থাকি যে আমাদেরকে পুরো সেমিস্টারটাই একটা গুরুত্বপূর্ণ এবং পুরো সেমিস্টারটাই একটা পরীক্ষার হল। কারণ প্রত্যেকটা নাম্বার পার্ট করে জমা হইতে হইতে একটা পূর্ণ মান। দেখো, তুমি যদি ক্লাস ভালো মতো করো,
ক্লাস টেস্ট কুইজ টেস্ট ভালো করে দাও, হাজিরা ভালো থাকো এবং মিড টার্ম পরীক্ষা দাও, তাহলে তুমি 150 আর এখানে পাচ্ছ 25, সরি এখানে পাচ্ছ 60 আর এখানে পাচ্ছ 25, অটোমেটিক পেয়ে যাচ্ছ। আর এইটা তোমাকে প্রশ্নের মাধ্যমে তুমি কতটুকু খাতায় লিখতে পারছ, খাতায় অ্যাসেসমেন্ট করার পরে তোমাকে মার্কিং করা হবে। এই হলো আমাদের এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন। এখন আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলি। চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ আছে আমাদের হচ্ছে বিদ্যুৎ কি। বিদ্যুৎ কি, যেহেতু বেসিক ইলেকট্রিসিটি মানেই হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে এমন একটি অদৃশ্য শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন বাস্তব কাজ সমাধান করে থাকি। যেমন আমরা তাপ উৎপন্ন করে থাকি, কোনো জিনিসকে ঘুরিয়ে থাকি, কোনো জিনিসকে উত্তোলন করে থাকি। এই কাজটা যে করে থাকে সেটাই হচ্ছে বিদ্যুৎ। এটা আমরা দেখতে পাই না, অদৃশ্য বস্তু। এই বিদ্যুৎ তো যাদের বাসায় আছে তারা দেখতে পারো যে আমাদের লাইট জ্বলে, ফ্যান চলে, কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাই না যে কে কি করছে, কে ঘোরাচ্ছে। তো বিদ্যুৎ হচ্ছে এমন একটি অদৃশ্য শক্তি যেটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজ সমাধান করে থাকে। বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার। বিদ্যুৎ দুই প্রকার, একটা হচ্ছে চল বিদ্যুৎ আর একটা হচ্ছে স্থির বিদ্যুৎ। জলবিদ্যুৎ আর একটা হচ্ছে আমাদের স্থির বিদ্যুৎ। আমাদের এই জলবিদ্যুৎটাই আমরা বেশি ব্যবহার করে থাকি, এটা আমাদের বাস্তব কোনো ব্যবহার নেই। স্থির বিদ্যুতের বাস্তব কোনো ব্যবহার নেই, জাস্ট এটা আমাদের ভৌগোলিক লাইফে আমরা দেখতে পারি, এই জন্য এটা একটা নামকরণ করা হয়েছে। স্থির বিদ্যুতের আগে আমরা উদাহরণটা দিয়ে নেই। তোমরা দেখে থাকবে মাথায় চিরুনি করার পরে ওটা যদি ছোট ছোট কাগজের উপরে আমরা ধরি, একটু আকর্ষণ করে থাকে, ওটাকে আমরা স্থির বিদ্যুৎ বলতেছি। আরেকটা হচ্ছে পশমি কাপড় যদি তোমার গায়ের সঙ্গে ঘষণ করা যায় তাহলে দেখা যায় যে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এটাই হচ্ছে স্থির বিদ্যুৎ। এটার বাস্তব কোনো আমাদের প্রয়োগ নেই। জলবিদ্যুৎটা হচ্ছে আমাদের ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আর এইটার উপরেই আমাদের সকল যন্ত্রপাতি। জলবিদ্যুৎটা হচ্ছে যেটা আমরা মুভ করে, চলাচল করে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, ইলেকট্রনের প্রবাহ ঘটাতে পারে, সেটাই হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ আবার দুই ধরনের, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। জলবিদ্যুৎকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। এটার পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট বলতে সরাসরি যায়, এসি হচ্ছে অল্টারনেট করে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর এখানে আমি দুইটা ডায়াগ্রাম দেখেছি, ওয়েভ ডায়াগ্রাম দেখেছি। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ নির্দিষ্ট টাইম পর পর সে পরিবর্তন করে। যখন দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে, তার অবস্থান কিন্তু একবার ম্যাক্সিমাম হয়ে আবার 0, আবার নেগেটিভ ম্যাক্সিমাম, আবার 0, আবার নেগেটিভ ম্যাক্সিমাম, এইভাবে পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইটাকে আমরা শীর্ষবিন্দু বলি, আর এটাকে আমরা ম্যাক্সিমাম আর নেগেটিভ ম্যাক্সিমাম।
আর এটা হচ্ছে 0, এটা রেফারেন্স অক্ষ। এদিকে যদি সময় ধরি তাহলে দেখো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ওয়েভ পরিবর্তন হচ্ছে। স্যার একজন প্রশ্ন করছে ইলেকট্রন কি? ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে কি পরমাণুর একটি ক্ষুদ্রতম কণা, যেটা আমাদের বিভিন্ন অরবিটে থাকে। এইটার উপর নির্ভর করেই আমাদের পরমাণুর যে পরিবাহিতা সেটা নির্ভর করছে। আচ্ছা, এখন আবার আসি ডিসি। ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ দেখো এটা যেরকম পরিবর্তন হচ্ছে এটা সেরকম পরিবর্তন হচ্ছে না। এই রেফারেন্স অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বেই এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই হলো এসি এবং ডিসি এর মধ্যে পার্থক্য। এসি আমাদের বাসাবাড়িতে যেগুলো ফ্যান, ফ্যান অবশ্য ডিসিও আছে। এসিতে সাধারণত আমরা যেগুলো বেশি ব্যবহার করে থাকি বড় বড় ফ্যান, মোটর, তারপরে হচ্ছে আমাদের বাসায় যে ঠান্ডা করার জন্য যে এসি ব্যবহার করি সেটা, এগুলো হচ্ছে আমাদের এসি কারেন্ট। আর ডিসি হচ্ছে আমাদের মোবাইল, তারপরে কিছু কিছু ফ্যানও আছে এখন, তারপরে ব্যাটারি থেকে যে সোর্সটা পাই সেটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। একটা পরমাণুর গঠন, যেহেতু প্রশ্ন করেছিল পরমাণুর গঠন, এখানে থাকে হচ্ছে কি এইভাবে আমাদের বিভিন্ন অরবিটে ইলেকট্রন থাকে, সেগুলো আমাদের পরমাণুর গঠনের উপর নির্ভর। এইভাবে ইলেকট্রন থাকে। আর এটা হচ্ছে নিউক্লিয়াস যদি ধরা হয়, এগুলো থাকে ইলেকট্রন, আর এখানে থাকে হচ্ছে নিউট্রন আর প্রোটন। নিউট্রন আর হচ্ছে প্রোটন, এই দুইটা মিলে হচ্ছে নিউক্লিয়াস। এটা থাকে কেন্দ্রে, আর বাহিরে যেটা থাকছে সেটাই হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনের উপর নির্ভর করেই আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে যে পরিবাহিতা আছে সেই পরিবাহিতা নির্ভর করছে। এখন আমরা দেখব যে ইলেকট্রনের গঠন দেখব, যেমন দুইটা উদাহরণ দিয়ে দেব। একটা হচ্ছে তামা এবং অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। এই 13টা কোন কক্ষপথে কয়টি থাকে সেটা আমরা দেখব। যেটা আমরা জানি বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা কত হবে তার একটা নমিনাল সূত্র আছে, যেমন হচ্ছে 2n²। এই এনটা হচ্ছে কি কক্ষপথের সংখ্যা। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কক্ষপথে আমাদের কয়টি ইলেকট্রন বসবে। তাহলে এখানে আমার টোটাল আছে 13টা। তাহলে আমি যদি প্রথম কক্ষপথ ধরি, তাহলে প্রথম কক্ষপথ 2 গুণন 1², তাহলে আমাদের হচ্ছে কি 2। দ্বিতীয় কক্ষপথে আমাদের আসছে 2², তাহলে আমাদের আসছে হচ্ছে 8। এখন তৃতীয় কক্ষপথে আমাদের আসছে হচ্ছে 9 দুগুণ 18। এখানে একটা মজার বিষয় যে 18 আসছে, তাহলে আমাদের এখানে টোটাল আছে কয়টা? 13টা। তা তৃতীয় কক্ষপথে চাচ্ছেই হচ্ছে 18টা। তাহলে কি আমরা এই সূত্রের সাহায্যে তৃতীয় কক্ষপথটা বের করতে পারছি না? উদাহরণস্বরূপ বলা যায় আমাদের ঝুড়িতে 13টা আম আছে। আমি বললাম যে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় পক্ষে দেওয়ার পরে যা বাঁচবে সেটা তৃতীয় কক্ষপথে। তাহলে এখন এইটা সূত্রের সাহায্যে ফেলে দিলাম, তাহলে এখানে চলে গেল কত? 2টা, আর এখানে গেল 8টা, 10টা অলরেডি চলে গেছে। তাহলে বাকি থাকে 3টা। 3টার এইখানে আর আমাদের সূত্রে প্রয়োগ হচ্ছে না, কারণ সূত্র প্রয়োগ করলে আমাদের লাগবে হচ্ছে 18 আর 10-এ 28টা, কিন্তু আমার টোটাল আসেই হচ্ছে 13টা। তাহলে তৃতীয় ব্যক্তিকে তো আমি 18টা দিতে পারছি না, তাহলে বাদ বাকি যা থাকবে সেটাই আমার তৃতীয় ব্যক্তিকে দিতে হবে। তখন আমাদের এই সূত্রের প্রয়োগ হবে না, তখন আমাদেরকে অবশিষ্ট যে থাকবে সেটাকে দিতে হবে। তাহলে আমাদের তৃতীয় কক্ষপথে হবে, আমাদের টোটাল আছে 13। সেখান থেকে বিয়োগ দেব 2 যোগ 8 সমান হচ্ছে 3। তাহলে সর্বশেষ কক্ষপথে আমাদের 3টা বসবে।
এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আমরা কেমিস্ট্রিতে যে 1s 2s 3p এইভাবে করতে পারি, কিন্তু যেহেতু এটা একটা বড় প্রশ্নে আসবে, যদি তোমার সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে অ্যালুমিনিয়ামের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, তখন সেখানে তুমি হয়তো সূত্রে দিয়ে করে অ্যান্সার দিয়ে দিলা যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টা। কিন্তু আমাদের যেহেতু একটা উত্তর সংক্ষিপ্ত হোক বা রচনামূলক একটা ইলেবার্ট করে নাম্বার আছে বেশি, সেই জন্য আমাদেরকে এরকম করে ইলেবার্ট করে বিস্তারিত করে দেখাতে হবে। এখন আমরা পেয়ে গেলাম যে প্রথম কক্ষপথে কয়টা, দ্বিতীয় কক্ষপথে কয়টি, তৃতীয় কক্ষপথে কয়টি। এখন এই ছবি আঁকতে হবে, ড্রয়িং করে দেখাতে হবে। যেহেতু ফ্রিন দেখাচ্ছি ছবি ভালো হবে না, তোমরা সুন্দর করে রুল কম্পাস দিয়ে আঁকবে। আচ্ছা, আমি একটু এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এখানে প্রথমে আমাদের দেওয়া আছে দ্বিতীয় কক্ষপথে 2টা, তৃতীয় কক্ষপথে 8টা, আর এটা গেল 8টা গেল। তৃতীয় কক্ষপথে হচ্ছে 3টা, 3। এইভাবে দিয়ে এখন আমি উল্লেখ করে দেব কোন জিনিসটার নাম কি। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে কক্ষপথ পথ, আর এইটা হচ্ছে নিউক্লিয়াস। এইভাবে দিয়ে নিচে লিখে দেব চিত্র বিন্যাস। এইভাবে কমপ্লিট করে দিলেই আমাদের ফুল মার্কস। তাহলে আমরা যে বিষয়টা শিখলাম, এটা হচ্ছে প্রশ্ন হবে যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বিদ্যুৎ কি, কত প্রকার, তারপরে এসিডিসি কি, তারপরে অ্যালুমিনিয়ামের আমরা পারমাণবিক বিন্যাস দেখলাম। এখন এই অনুরূপভাবে আমরা কপার বা তামার করতে পারি। অনুরূপভাবে আমরা কপারের করতে পারি। এটা তোমরা বাসায় চেষ্টা করবা, এটাকে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক বলে রাখছি। অনুরূপভাবে করবা, তবু একটু বলে দেই, লাস্টে এই তৃতীয় কক্ষপথ যাওয়ার পরে চতুর্থ কক্ষপথে আমাকে এই কপারের ক্ষেত্রে বিয়োগ করে দেখাতে হবে, তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা হবে সেটা আমরা করতে পারবো। এখন আমরা যাব বিদ্যুতের যে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে কারেন্ট, দুই হচ্ছে ভোল্টেজ, তিন নম্বর হচ্ছে রোধ বা বলে রেজিস্ট্যান্স। এই তিনটা বিষয় আমাদের ইলেকট্রিসিটিতে আসবে। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, এই তিনটা বিষয় আমাদের কারেন্ট প্রবাহের ক্ষেত্রে কাজে লাগে। এটা হচ্ছে কারেন্টকে প্রকাশ করে হচ্ছে আই দ্বারা, ভোল্টেজকে প্রকাশ করে বড় হাতের ভি দ্বারা, রেজিস্ট্যান্সকে প্রকাশ করে আর দ্বারা। বড় হাতও করতে পারে, ক্যাপিটাল লেটারও করতে পারে, স্মল লেটারও করতে পারে। তাহলে এখন কারেন্ট আগে যাই, ভোল্টেজ কি। যেহেতু আমরা জানি যে ইলেকট্রনটা কারেন্ট বিদ্যুৎটা হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনটাকে প্রবাহ করতে গেলে কিছু ধাক্কা দিতে হবে, একটু শক্তি লাগবে, সেটাই হচ্ছে ভোল্টেজ
অর্থাৎ ইলেকট্রনকে প্রবাহিত করার জন্য যে শক্তিটা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে আমাদের ভোল্টেজ। এটাকে আমরা বলি, প্রকাশ করি ভি দ্বারা। এর একক হচ্ছে ভোল্টেজ। এটাকে আমরা ছোট হাতের স্মল লেটার ভি বা এমনি ভি দিয়েও লিখতে পারি। তাহলে ভোল্টেজের প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা, একক হচ্ছে ভোল্ট। এখন এই ভোল্টেজ দ্বারা আমরা ইলেকট্রনকে প্রবাহিত করলাম। প্রবাহিত করার ফলে প্রবাহিত হবে কি? কারেন্ট। কারেন্ট হচ্ছে ইলেকট্রন একক সময়ে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার হারকে, অর্থাৎ একক সময়ে ইলেকট্রন প্রবাহের হারটাকেই বলা হয় হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্টকে প্রকাশ করছে আমরা আই দ্বারা, এর একক হবে হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে আবার প্রকাশ করে এ দ্বারা। তাহলে এ ভোল্টেজ ধাক্কা দিল, কারেন্ট প্রবাহিত হলো, আর রোধটা হচ্ছে বাধা দেওয়া। কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে বাধার সম্মুখীন হয় সেটাকে বলা হয় হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা যদি চলতে থাকি, চলার পথে যদি সংঘর্ষ না থাকে, ফিজিক্সে তোমরা পড়েছো ঘর্ষণ যেরকম একটা ক্ষতিকর এবং সেরকম আবার উপকার। যদি ঘর্ষণ যদি না থাকতো তাহলে গাড়ির চাকা অগ্রসর হতো না, ওখানেই ঘুরতে থাকতো। সেই জন্য ওখানে ঘর্ষণের দরকার পড়ে। অনুরূপভাবে এখানে আমাদের রোধের দরকার পড়ে না, কিন্তু ইলেকট্রন প্রবাহের ফলে যে বাধাটা দিচ্ছে সেই বাধাটাকে আমরা বলতেছি হচ্ছে রেজিস্ট্যান্স। এর একক হচ্ছে ওহম। এটাকে একটা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা। তাহলে কারেন্ট প্রকাশ করে হচ্ছে আই দ্বারা, একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে প্রকাশ করে এ দ্বারা। ভোল্টেজ প্রকাশ করে ভি দ্বারা, একক হচ্ছে ভোল্ট, এটাকেও ভি দ্বারা প্রকাশ করে। এখন লেখার ক্ষেত্রে তো আর বড় ছোট করে পার্থক্য করে লেখা যায় না, এই জন্য ভি দিলেই হচ্ছে। আর রোধ হচ্ছে প্রকাশ করে আর দ্বারা, একক হচ্ছে ওহম, প্রকাশ করে একটি ল্যাটিন শব্দ দ্বারা, ওমেগা দ্বারা। তাহলে এই তিনটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস আমাদের ইলেকট্রিক্যালের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে এই তিনটাকে যদি এক জায়গায় করা যায় তাহলে আমরা পাই ভি ইকুয়াল টু আইআর। এই সূত্রকেই ভর করে আমাদের ইলেকট্রিক্যালের যত প্রকার ক্যালকুলেশন। এইটাকে আবার আমরা অনেক সময় বলে থাকি ওহমের সূত্র। এটাকে আবার আমরা অনেক সময় বলে থাকি ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আইআর। এখানে চারটা অ্যালফাবেট লিখেছি, বর্ণ লিখেছি। এগুলো মূল এককের সঙ্গে বসে এককটাকে ছোট বা বড় করে থাকে। যেমন কে দ্বারা বোঝাচ্ছি কিলো। এখন যদি কিলো কারেন্টের সঙ্গে লাগাই তাহলে কিলো অ্যাম্পিয়ার, ভোল্টেজের সঙ্গে লাগাইলে কিলো ভোল্ট, ওহমের সঙ্গে লাগাইলে কিলো ওহম। তাহলে মূল একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। মূল এককের সঙ্গে যদি আমরা যেটা লাগাবো, মনে করো মূল একক অ্যাম্পিয়ার, এইটার সঙ্গে যদি আমরা কে এইভাবে লিখি তাহলে হয়ে যাবে কিলো অ্যাম্পিয়ার। অর্থাৎ অ্যাম্পিয়ারটাকে বড় করে ফেললাম, এটা ছোট এটা বড়। তাহলে এই সংখ্যাটা আমরা
দ্বারা এককটাকে বিভিন্ন মানে রূপান্তর করতে পারছি। তাহলে কে থাকলে আমরা কিভাবে পড়ব? কিলো দ্বারা। ছোট হাতের এম থাকলে সেটাকে আমরা মিলি হিসাবে লিখব, মিলি। আর বড় হাতের এম দেখলে সেটাকে বলবো মেগা। আর মিউ থাকলে এটাকে বলবো মাইক্রো। এখন এগুলো মূল এককের সহগ হিসাবে বসে। তো কিলোর মান হচ্ছে 10⁻³ 10⁻³ 10⁻6 10⁻6। এই মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আরও আছে, সেগুলো আলোচনায় আনলাম না, সেগুলো আমাদের কম ব্যবহার হয়। এই চারটাই বেশি আমাদের অঙ্ক করতে ব্যবহৃত হয়, সেই জন্য আমি এই চারটাকেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন কিলো, 10⁻³ এগুলো মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদেরকে একককে রূপান্তর করতে হবে। উদাহরণস্বরূপ বলি, যদি আমাদের এখানে দেওয়া আছে মনে করো 20 মাইক্রো ফ্যারাড, তাহলে অঙ্ক করতে গেলে আমাকে এটাকে ফ্যারাড করতে হবে। ফ্যারাড করতে গেলে এখানে যে এককটা আছে এটা হচ্ছে এটার মান, তাহলে এটার মান কত? 10⁻⁻6। তাহলে আমাকে এখানে করতে হবে কি, মূল 10 তো ছিলই, এই 10 এখানে চলে যাবে। আর এই যে অক্ষরটার জন্য যেটা হবে সেটা হচ্ছে অক্ষরের ভ্যালু, গুণন 10⁻⁻6। তাহলে আমাদের রূপান্তর হয়ে গেল। তাহলে যদি আমরা কোনো এককটাকে মূল এককে যেতে চাই, তাহলে যে অক্ষর থাকবে, আমি এইভাবে আমার ভাষায় বলছি, যে অক্ষর থাকবে সেই অক্ষরের মান দ্বারা গুণন করতে হবে। সহজভাবে বলি, এটা কোনো পাঠ্যপুস্তকের লিখিত ভাষা নয়, আমার নিজস্ব যে জ্ঞান সেটা থেকে বলছি, যে কোনো একককে যদি আমি মূল এককে যেতে চাই, তাহলে এখানে যে অক্ষর দ্বারা থাকবে, অর্থাৎ মেগা থাকতে পারে, মিলি থাকতে পারে, মাইক্রো থাকতে পারে, তখন এখানে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের যে ভ্যালু, সেই ভ্যালু দ্বারা কি করব? গুণন করব। আর অনুরূপভাবে আবার দেখাচ্ছি, যদি আমাদের এরকম থাকে, না মিলি দিই, মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে এইটাকে যদি আমি অ্যাম্পিয়ার করতে যাই, তাহলে পুরো আগে তো 100 লিখবই। তাহলে 100 গুণন, এখানে আমাদের কি আছে? ছোট হাতের এম। তাহলে ছোট হাতের এম এর মান কত? 10⁻³ সহজভাবে এখানে 10⁻³ দিয়ে দেবো। তাহলে আমাদের রূপান্তর হয়ে গেল। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে না এটা গুণন করে কত আসে, সেটা আমাদের দেখার বিষয় নয়, কারণ এগুলো আমাদের ক্যালকুলেটর যেহেতু আমাদের ইউজ করার আছে, অনুমতি আছে পরীক্ষার হলে, সেজন্য এইটা গুণ করে কত আসছে সেটার আমাদের দরকার নেই। আজকে এই পর্যন্তই আমরা শিখালাম যে কিভাবে আমরা এককটাকে মূল এককে যাব। আগামী দিন আমরা শিখব কিভাবে মূল একক থেকে এই মিলি, মাইক্রো, মেগা আনা যায়, সেটা শিখব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।